তাহলে তুমি কি করে শহরের খবর জানবে? বাইরের লোকজন সম্পর্কে তোমার কোনো ধারণা নেই? পাখি নীরব হয়ে শুনে গেল কথাগুলো। আসলেই বাইরের দুনিয়া সম্পর্কে তার এত ধারণা নেই। বাইরের দুনিয়ার সাথে সে এখনো পরিচিত হয়ে ওঠেনি, আর লোকজন সে তো আরো দূরে। শ্রাবণ কিয়ৎক্ষণ মৌনতা পালন করে বলে উঠল, সেদিন তোমার ভাষায় ওই বাবার বয়সী লোকটা আমার বোনের দিকে বাজে নজরে তাকাচ্ছিল, বাজে বাজে কথা বলছিল আমার বোনকে। তোমার বোনের দিকে বাবার বয়সী একটা লোক বাজে দৃষ্টিতে তাকালে তুমি কি করতে? বাবার বয়সী বুড়ো লোক বলে ছেড়ে দিতে? পাখি দুদিকে মাথা নাড়ালো। শ্রাবণ দীর্ঘশ্বাস ফেলে তৎক্ষণাৎ ক্ষিপ্ত কণ্ঠে বলল, তুমি সেদিন মাঝে না আসলে লোকটাকে আদমরা করা না পর্যন্ত ছাড়তাম না। ওদের মতো লোকদের বাঁচিয়ে রাখাটাই অন্যায়। পাখি নিশ্চুপ রইল। এখন তার জুইয়ের কথা ভেবে খারাপ লাগছে। মানুষ এত জঘন্য হয়? নিজের মেয়ের বয়সী একজনের দিকে বাজে দৃষ্টিতে তাকাতেই বিবেকে বাঁধে না? পাখি মনে মনে নিজেকে গালিগালাজ করলো। সেদিনও শ্রাবণকে আটকানো উচিত হয়নি। সেদিনও তো ও লোকটাকে সাহায্য করতেই লোকটাকে ধরেছিল। তখন লোকটা কি সুযোগ পেয়ে তার দিকেও বাজে দৃষ্টিতে তাকিয়েছিল? ছি! ভাবতেই পাখির গা গুলিয়ে উঠল। বউ, অকস্মাৎ শ্রাবণের ডাকে পাখি শ্রাবণের দিকে ফিরে চাইল, তবে মুখ দিয়ে শব্দ করল না কোনো। পাখির কোনো সারা শব্দ না পেয়ে শ্রাবণ ফের ডাকলো, বউ, কিছু বলবেন? আমাদের কিন্তু বাসর বাকি আছে। শ্রাবণের কথাখানা শেষ হতে দেরি, পাখির উঠে বসতে দেরি হয়নি। মৃদু ডিম লাইটের আলোয় চোখ মার্বেলের ন্যায় করে পাখি শ্রাবণের দিকে তাকালো। পাখির মুখশ্রী দেখে শ্রাবণ হেসে উঠল শব্দ করে। হাসতে হাসতে বলে উঠল, শুয়ে পড়ো মেয়ে, কিছু করব না। পাখি এতক্ষণে বন্ধ হয়ে থাকা নিঃশ্বাস ছাড়ল। শ্রাবণ নামক পুরুষটিকে একদম বিশ্বাস করা যাবে না। কখন কোন মুডে থাকে সে বোঝা বড় দায়। না হলে এইরকম কথাবার্তায় বাসরের কথা কোথা থেকে টেনে আনে এই পুরুষ? সপ্তাহখানেক পর শ্রাবণ জ্যামের মধ্যে গাড়ি থামিয়ে বাইরের দিকে দৃষ্টি দিল। গন্তব্য তার হসপিটাল। সেদিন আসিফকে শ্রাবণের দলবল না পেলেও আসিফকে তার পরদিন আরাফি হসপিটালে ভর্তি করিয়ে দিয়েছিল। ডাক্তার জানিয়েছিল অবস্থা খুব বেশি একটা ভালো না, তবে দুদিন ধরে একটু সুস্থ হয়েছে। কাল রাতেও শ্রাবণ দেখা করেছিল। আজকে একেবারে বাড়িতে নিয়ে আসবে আসিফকে। যতদিন না সুস্থ হয় নিজের কাছেই রাখবে, না হলে কখন কোথা থেকে ওর ওপর বিপরীত দলের লোক অ্যাটাক করে বসে। কারো জীবন নিয়ে খেলার অধিকার শ্রাবণের নেই, তাই আসিফকে সুস্থ না হবতি ওর কাছেই রাখবে। জ্যাম ছাড়তেই শ্রাবণ গাড়ি স্টার্ট দিল। কিছু দূর যেতেই কালো রঙের একটা গাড়ি শ্রাবণের গাড়িটাকে ওভারটেক করে ওর গাড়ির সামনে গিয়ে থামলো। গাড়িটিকে চিনতে সেকেন্ডও সময় লাগলো না শ্রাবণের। গাড়ির ব্রেক কষে শ্রাবণ চোয়ালদয় শক্ত করে নিল। রাগে কপালে রগ ফুলে উঠল। দাঁতে দাঁত চেপে হাত মুষ্টিবদ্ধ করে বসে রইল গাড়িতে। কিয়ৎক্ষণ বেরোতে সামনের গাড়ি থেকে সুটামদেহির অধিকারী এক যুবক নেমে এলো শ্রাবণের গাড়ির দিকে। শ্রাবণের তবুও হেলদোল নেই। লোকটা গাড়ির উইন্ডো কড়া নাড়তেই শ্রাবণ সময় নিয়ে আস্তে ধীরে গাড়ির দরজা খুলে গাড়ি থেকে বের হলো। শ্রাবণকে বেরোতে দেখে লোকটা হাসলো। চোখের সানগ্লাস খুলে শ্রাবণকে জিজ্ঞেস করলো, কেমন আছেন এমপি সাহেব? কিছু জানোয়ার তো ভালো থাকতে দিচ্ছে না। শ্রাবণের কণ্ঠ শক্ত। আরাপ শ্রাবণের কথাই হো হো করে হেসে উঠল। এবার হাসি থামিয়ে ছোট্ট শ্বাস ফেলে বলল, সরিয়ে দে তাদের নিজের পথ থেকে। সময় এলে শ্রাবণ 2 সেকেন্ড সময় নেবে না সরাতে। জীবনে উঠকো ঝামেলা রাখতে নেই, বুঝলি? আমিও রাখি না। একেবারে সরিয়ে দেই জীবন থেকে। আসিফকে সরাতে চেয়েছিলি, পারলি কই? দয়া করেছি, দয়া, বুঝলি? আর আসিফের কাছে যেসব প্রমাণ ছিল আমি সব নষ্ট করে ফেলেছি। পুলিশের কাছে দেওয়ার মতো কিছু নেই। আর এমনিতে 2টো খুন করেছি, আর সংখ্যা বাড়াতে চাই না। শ্রাবণ ভ্রু কুঁচকে নিল। বিরক্তি তার চোখে মুখে স্পষ্ট। রাস্তার মাঝে সে আরাফের সাথে তর্ক বিতর্ক করতে চাচ্ছে না, এতে তারই ঝামেলা। শ্রাবণকে চুপ দেখে আরাফ শ্রাবণের কাঁধে হাত রেখে বলল, শুনলাম বিয়ে করেছিস? হ্যাঁ করেছি। সুন্দরী বউ? আমার বউ সুন্দর নাকি অসুন্দর সেটা তোকে বলতে আমি বাধ্য নই। জানা দরকার এমপি সাহেব। তার রূপ, গায়ের রং, ফিগার সবটাই জানা দরকার আমার, কারণ আমিও তো। আরাফের বাক্য সম্পূর্ণ হওয়ার আগেই শ্রাবণ আরাফের গলা চেপে ধরল। রাগে ফুঁসে উঠে বলল, আমার বউয়ের সম্পর্কে কোনো কথা নয়, ওকে? শত্রুতা তোর আমার মধ্যে, এর ভিতরে যেন অন্য কোনো ব্যক্তি না ঢোকে। আর আমার বউ তো হ্যাঁ একদমই না। আরাফ শ্রাবণের হাত সরিয়ে দিল। সানগ্লাস লাগিয়ে নিজের শার্টের কলার ঝেড়ে শীষ বাজিয়ে বলল, আমাকে তো তুই চিনিসই। পছন্দের জিনিস আমি হাতছাড়া করি না। খুন করে হলেও হাসিল করি। আমার নজরেও পড়ে গেছে, বুঝলি? আমারও খুন করতে হাত কাঁপবে না শিকদার আরাফ হোসেন।
জ্যান্ত পুঁতে ফেলবো একদম। আমার পরিবার থেকে দূরে থাকবি। আরা বাঁকা হেসে প্রস্থান করলো। যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। শ্রাবণ রাগে নয়ন বন্ধ করলো। রাগে তার শরীর কাঁপছে। কিয়ৎ করে একই ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে গাড়িতে উঠে বসলো। ফুল স্পিডে গাড়ি স্টার্ট দিল নিজ গন্তব্যের উদ্দেশ্যে। দরিদ্রীর বুক তখন আস্তে আস্তে তমসাচ্ছন্ন হচ্ছে। নভশ্চলটা নিজস্ব নীড়ে ফিরতে ব্যস্ত হয়ে পড়েছে। অন্তরিক্ষের বুকে ঝাপসা চাঁদও নজরে এলো পাখির। সপ্তাহ হয়ে পড়েছে, বাবা মায়ের সাথে দেখা নেই। মাঝে একদিন কথা হয়েছে, শ্রাবণ কথা বলিয়েছিল। লোকটাকে পাখি প্রথমে বাজে ভাবলেও এখন তার ভুল শুধরেছে। এত ভালো লোকটাকে সে কি ভেবেছিল। পাখির ভাবতেও এখন লজ্জা লাগে। শ্বশুরমশাই তাকে ট্রান্সফার করিয়ে এই এলাকা স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে। এই পর্যন্ত ক্লাস করেনি, তবে শ্রাবণ বলেছে কালকে নিয়ে যাবে। ঘরের ভেতর থেকে টুংটাং শব্দ আসতেই পাখির অদর করে হাসি ফুটলো। ছোট্ট ছোট্ট চরণ ফেলে ঘরের ভিতর ঢুকলো। শ্রাবণ তখন বিছানায় বসে। পাখি শ্রাবণের সামনে গিয়ে দাঁড়াতেই শ্রাবণ ঘড়ি পরা হাত বাড়িয়ে দিল। পাখি জানে তার এখন কি করতে হবে। সপ্তাহখানেক সে এই কাজটা করে আসছে। কোনো কথা না বলে ঘড়ি খোলায় ব্যস্ত হলো পাখি। আমি না থাকলে তখন কাকে দিয়ে ঘড়ি খুলবেন? আচানক পাখির এমন কথায় শ্রাবণ চমকালো। ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, কোথায় যাবে তুমি? বাপের বাড়ি গেলে। মামার বাড়ি যাবে? পাখি হঠাৎ চুপ হয়ে গেল। ঘড়ি খুলে নিজে হাতে নিয়ে বলল, ও, বাড়ি ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা আছে নাকি আমার? নিজের স্বামীর বাড়ি কি চোখে দেখো না? চোখে পট্টি লাগিয়েছো নাকি? স্বামী থাকতে দেয় না যে অন্য বাড়ি যেতে হবে? শ্রাবণ কথাগুলো বলে চলে গেলেই পাখি বিছানায় বসে পড়লো। বিড়বিড়িয়ে বলে উঠলো, জামাইয়ের সাথে অভিমান করে নাকি জামাইয়ের বাড়িতেই থাকবো? কপাল আমার। মেয়ে কপাল তোমার ভালো বলেই মান অভিমান। রাগ হলেও জামাইয়ের বাড়ি জামাই থাকতে দিবে, কারণ তোমার জামাইয়ের মনে অনেক প্রেম। বউ ছাড়া সে একটা দিন থাকতে পারবে না। তাই মারামারি কাটাকাটি হলেও প্রেম তার করতেই হবে, বউ কাছে থাকতেই হবে। কত রোমান্টিক তোমার জামাই, দেখেছো? এমন জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার। শ্রাবণ পাখির বিড়বিড়িয়ে বলা কথা শুনে ওয়াশরুমে যেতে যেতে বলে উঠলো উপরোক্ত কথাগুলো। প্রত্যুষের আলো ফুটতে শুরু করেছে। পক্ষীরা তাদের আহারের সন্ধানে কুজন করতে করতে মনের আনন্দে বের হচ্ছে। আজানের মৃদু আর পাখির কিচিরমিচির শব্দে পাখি শ্রবণে আসতে নড়েচড়ে উঠল ও বড় একটা হাই তুলে উঠে বসলো। পাশে দৃষ্টি যেতেই স্বামীর মুখশ্রীখানা নজর এলো। আচানক মনের মধ্যেখানে খচখচ করে উঠল ওই মুখশ্রী দেখে। মস্তিষ্কে হঠাৎ নাড়া দিয়ে উঠল। মনে করিয়ে দিল তার স্বামী রাজনীতি করে, যেখানে জীবন মরণের কোনো গ্যারান্টি নেই। তার বাপও তো রাজনীতি করে জীবনটাকে ধ্বংস করলো। এখন স্বামী? পাখি তো এমন কিছু চায়নি। সে তো খুব সাধারণ কাউকে জীবনসঙ্গী হিসেবে চেয়েছিল। জীবনের বাকি সময়টা একটু সুখে থাকতে চেয়েছিল। এই ছোট্ট চাওয়াটা তার এই জীবনে পূর্ণ হবে না তাহলে? দুঃখ নিয়ে কি তার জীবনের সমাপ্তি ঘটবে? নয়নজোড়া টলমল করে উঠল পাখির। শ্রাবণের থেকে দৃষ্টি ঘুরিয়ে চোখ মুছে নিল। বিছানা থেকে উঠে ওয়াশরুমে গেল অজু করার জন্য। মাসখানেক বাদে নির্বাচন। সেলিম দাঁড়িয়েছে চেয়ারম্যান পদে। বছর 3 ধরে গ্রামের চেয়ারম্যান মকবুল ভূঁইয়া নির্বাচিত হয়ে আসছেন। আর সেলিম এই 3 বছরই গোহারা হেরেছে। গ্রামের বেশ উন্নতি করায়, গরিব লোকদের সাহায্য করায় গ্রামের জনগণ মকবুল ভূঁইয়াকেই বছর 3 ধরে ভোট দিয়ে বিজয়ী করে আসছেন। এবারও যে মকবুল ভূঁইয়া ভোটে জিতবেন তা সেলিম আর চয়ন তালুকদারের ভালোই জানা। এত দয়ালু লোককে তো সবাই চায়, কিন্তু চয়ন তালুকদার এবার জেদ ধরেই নেমেছেন ছেলেকে এবার বিজয়ী করবেনই। পাখিকে কি এমপি জামাই ধরে শখে বিয়ে দিয়েছেন তিনি? সবকিছু তিনি আগেই ধাপে ধাপে বুদ্ধি করে সাজিয়ে রেখেছেন। বেতের চেয়ারে বসে সিগারেট টানছিলেন চয়ন তালুকদার। সেই মুহূর্তে সেলিম ঘরে ঢুকে ব্যস্ত হয়ে বলে উঠল, আব্বা, পোস্টার লাগাবো, টাকা লাগবো, দেন। টাকা কি আমি ফলাই? কই পামো আমি টাকা? আপনার কথায় আমি চেয়ারম্যান পদে দাঁড়িয়েছি, টাকা আপনি কই টাকা দিবেন আপনি জানেন। যা, তুই সময় মতো টাকা পাইয়া যাবি। যাওয়ার সময় তোর মারে ঘরে পাঠাইয়া দিস। চয়ন তালুকদারের কথায় সেলিম বেরিয়ে এলো ঘর থেকে। সাইদা বেগমকে ঘরে যেতে বলে বাড়ির বাইরে চলে আসলো। সকাল 8টা নাগাদ বাড়ির সবাই খেতে বসেছে, সাথে আসিফও রয়েছে। কালকে শ্রাবণ আসিফকে এই বাড়িতে নিয়ে এসেছিল। গেস্ট রুমে থাকারও ব্যবস্থা করে দিয়েছেন। খাওয়ার সময় এক পর্যায়ে জুনায়েদ মির্জা শ্রাবণকে উদ্দেশ্য করে বললেন, জুই আর পাখিকে এখন থেকে তুমি স্কুলে দিয়ে আসবে। 2 জন একা একা যাতায়াত করলে রাস্তাঘাটে আবার কখন কি বিপদ ঘটে। জুনায়েদ মির্জার কথা শুনে শ্রাবণ আর জুই দুজনই একসাথে জুনায়েদ মির্জার দিকে তাকালো। শ্রাবণ খেতে খেতে মাথা নাড়ালো।
জুই শ্রাবণের মাথা নাড়ানো দেখে পাশ থেকে শ্রাবণকে খোঁচা মেরে বলল, আমাকেও তোমার সাথে নিবে ভাইয়া? তোর কি মনে হয় আমাদের রোম্যান্সের মাঝে তোকে আমি কাবাব মেয়ে হাড্ডি বানাবো? তোমাদের রোম্যান্সের মাঝে মাংস হাড্ডি কিছুই হতে চাই না আমি, তাই আমি আপুর সাথে চলে যাব। তুমি তোমার বউ নিয়ে রোম্যান্স করতে করতে যেও। একদম শ্রাবণের মতো কথাবার্তা বলছিস সোনা। সত্যি তুই আমার বোন, তোর জামাইও অনেক ভাগ্যবান। জুই নিজের প্রশংসা শুনে বুক ফুলিয়ে হাসল। শ্রাবণের খাওয়া শেষ হতে ও উঠে ঘরে চলে আসলো। শার্ট প্যান্ট পরে বাইকের চাবি নিয়ে বেরোলো একেবারে। পাখি রুমে এসে শ্রাবণকে না দেখে রেডি হয়ে জুইয়ের রুমে আসলো। জুই তখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। পাখিকে দেখে হেসে ভেতরে আসতে বলল, তুমি এখনো যাওনি ভাবি? তুমি তো আমাদের সাথে যাবে, দুজন একসাথেই নিচে যাই। আমি তোমার সাথে যাব? কই, ভাইয়া তো বাইক নিয়ে যাবে, আর আমি তো আপুর সাথে যাব। আপুর একটু দরকার আছে ওই দিকটায়, তাই আমাকেও সাথে যেতে বলো। তুমি বরং আজকে ভাইয়ার সাথে চলে যাও, কালকে থেকে আমিও যাব। পাখি কিছু না বুঝে মাথা নাড়িয়ে আচ্ছা বলে ঘর থেকে বেরিয়ে আসলো। সালমা বেগম আর জুনায়েদ মির্জাকে বিদায় দিয়ে বাইরে আসতে দেখলো শ্রাবণ দাঁড়িয়ে আছে। ছোট ছোট চরণ ফেলে পাখি শ্রাবণের নিকটে গিয়ে দাঁড়ালো। পাখিকে দেখে শ্রাবণ হাত এগিয়ে দিয়ে বলল, তাড়াতাড়ি ঘড়ি পরিয়ে দাও। একা একা পড়তে পারেন না ঘড়ি? বিয়ে করে তাহলে বউ কেন এনেছি? মানে আপনি বিয়ে করে বউ এনেছেন শুধুমাত্র ঘড়ি পরিয়ে দেওয়ার জন্য? ওই রকমই কিছু। এবার তাড়াতাড়ি বাইকে ওঠো। কথাটা বলে শ্রাবণ বাইকে উঠল। পাখি বিস্ময়ের মাত্রা কাটিয়ে নিজেও বাইকে উঠে বসলো। পেছন থেকে শ্রাবণের কাঁধ ধরতেই শ্রাবণ বলে উঠল, এমনভাবে বসলে যেন পরপুরুষের বাইকে উঠেছ। মানে? এভাবে ধরেছ কেন? জড়িয়ে ধরো যেন পড়ে না যাও। একটু রোমান্টিক হও বউ। শ্রাবণ যা বলল পাখি তাই করলো। শ্রাবণের পেট জড়িয়ে ধরে দাঁতে দাঁত চেপে বলল, এবার আপনি বাইক চালালে আমি নিজেকে ধন্য মনে করতাম মির্জা সাহেব। মির্জা সাহেব? বাহ, পছন্দ হয়েছে বউ। কিন্তু আমার বউ এই মেয়ে এসব পছন্দ হয় না। কি পছন্দ হয় তাহলে? আমার নাম আছে, সেটা বলে ডাকতে পারেন। ভালোবেসে বউটা কি? বউ? এই মেয়ে কেন ডাকেন তাহলে? ওটা আদর করে ডাকি। পাখি চুপ মেরে গেল। এবার মনে একটা প্রশ্নই আসলো, এত আদর ভালোবাসার মাঝেও তবে কি সে অসুখী, নাকি সুখ তার দরজায় এসেছে? সে তাহলে কি নিজেই নিজের সুখটাকে সে দূরে সরিয়ে রেখেছে? সে নিজেই নিজের দুঃখ বাড়াচ্ছে তাহলে? স্কুলের কাছাকাছি পৌঁছতেই শ্রাবণ প্রশ্ন করলো, আগের স্কুলে কোনো বন্ধু বান্ধব ছিল তোমার? না। এবার বানিয়ে নিও, তবু যদি একটু চালাক হও। এমনিতে মেয়ে তুমি, কথা বলো পকর পকর, কিন্তু বড্ড বোকা তুমি। বানাবো। শুধু মেয়ে বন্ধু বানাবে, ঠিক আছে? আচ্ছা। কিছুদূর যেতেই হঠাৎ শ্রাবণ বাইক থামালো। পাখি আশপাশ তাকিয়ে দেখলো আশেপাশে কোনো স্কুল নেই, তাই জিজ্ঞেস করলো, এখানে কেন থামালেন? আচ্ছা, সকালে আমার দিকে ওভাবে ড্যাব ড্যাব করে তাকিয়েছিলে কেন? কিছুর মতলবে ছিলে নাকি? সুযোগ খুঁজছিলে কিছু করার? কিছু করার মতলবে ছিলাম মানে? মানে কিসুমিসু করতে চেয়েছিলে, একটু রোমান্টিক কিসুমিসু। পিয়াস রহমান ধীরে ধীরে আরো অসুস্থ হয়ে পড়ছেন। রাতেও শ্বাসকষ্ট বেড়েছিল, ভাতও খেতে পারছেন না রাত থেকে। রত্না বেগম স্বামীর জন্য একটু সুজি রান্না করেছিলেন লুকিয়ে, তাই খাওয়াচ্ছিলেন পিয়াস রহমানকে। তখন শাহিদা বেগমের ডাক পড়তেই রত্না তড়িঘড়ি করে পিয়াসকে খাইয়ে চয়ন তালুকদারের রুমের দিকে গেল। হঠাৎ ভাইয়ের হাঁকঢাক কেন পড়ল অজানা তার। দরজার সামনে এসে কড়া নেড়ে অনুমতি চাইল রত্না। চয়ন তালুকদার অনুমতি দিতেই রত্না ভেতরে ঢুকলো। চয়ন তালুকদারের সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে বলল, আমায় ডাকছিলে ভাইজান? আগে বস, তারপর কথা বলছি। রত্না অবাক হলো বেশ, এত ভালো ব্যবহার তো সে আশা করেনি, তাই বিস্মিত হলো। রত্না বসলো চেয়ারে। চয়ন তালুকদার এবার হেসে উঠে বললেন, মেয়ে জামাইয়ের সাথে কথা হয় তোর? কয়েকদিন আগে তো হয়েছিল। আমি তোকে আজকে কথা বলিয়ে দিই তাহলে। রত্না এবার বিস্ময়ে চরম মাত্রা নিয়ে তাকালো নিজের ভাইয়ের দিকে। দীর্ঘ 19 বছর পর ভাইয়ের থেকে এত ভালো ব্যবহার তিনি প্রত্যাশা করেননি। হঠাৎ এইরূপ পরিবর্তনে বিভ্রান্ত হলেন তিনি। ভাইয়ের প্রশ্নের পরিপ্রেক্ষিতে কি উত্তর দেবে বুঝলেন না। রত্না চুপ থাকায় চয়ন তালুকদার বললেন, পিয়াস তো আরো অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ, ডাক্তার দেখানো লাগবে মনে হয়। রত্না যেন অবাকের ওপর অবাক হচ্ছে। এতদিন টাকা লাগবে বিধায় ডাক্তার দেখায়নি যে ভাই, সেই ভাই তার স্বামীকে ডাক্তার দেখানোর কথা বলছে। রত্না বেগম অবাক হয়ে তাকিয়ে রইলেন চয়ন তালুকদারের দিকে। চয়ন তালুকদার ফোন হাতে নিয়ে বললেন, আমি মেয়ে জামাইকে ফোন দিচ্ছি, তুই তার কাছ থেকে টাকা চা।
জামাইয়ের কাছে টাকা চাইবো ভাইজান? তোর মায়েরা বিয়ে দিছে কেন তাইলে? আমার টাকায় তাও খাওয়াবো তোদের? যা খাইবি জামাইয়ের টাকায়। জামাই টাকা দিলে খাওয়ান পাইবি, নাহলে না খেয়ে থাকবি। রত্নার চোখ ছলছল করে উঠল। মেয়েটাকে তাহলে এই জন্যই বিয়ে দিয়েছেন? এই তো কিছুক্ষণ আগেও সেই আগের ভাইজানের মতো আচরণ করলো জয়ন্ত তালুকদার। সেকেন্ড যেতেই আসল রূপ বেরিয়ে পড়ল। টাকাই কি তাদের কাছে সব? আজ শুধু টাকা নেই বলেই কি তারা তুচ্ছতাচ্ছিল্য? আজকে জরুরি একটা মিটিং ছিল শ্রাবণের। 10টায় শুরু হওয়ার কথা ছিল। শ্রাবণ তা পিছিয়ে 11টায় নিয়ে এসেছে। বর্তমানে সে মিটিংয়ে ব্যস্ত। তখন হঠাৎ আননোন নাম্বার থেকে ফোন আসতেই শ্রাবণ ফোন কেটে দিল। পরপর আরও 3-4 বার কল আসতেই শ্রাবণ বিরক্ত হলো। সবার দিকে তাকিয়ে এক্সকিউজ মি বলে বেরিয়ে আসলো। মিটিং রুম থেকে বের হতেই ফোনে আরেকবার কল আসলো। শ্রাবণ রিসিভ করে কানে তুলল ফোন। তৎক্ষণাৎ অপর পাশ থেকে রসিক কণ্ঠ ভেসে আসলো শ্রবণে। তোর বউকে স্কুলে একা রেখেই চলে আসলি শ্রাবণ? শ্রাবণ ফোন সামনে এনে আননোন নাম্বারটা দেখে নিল একবার। আরাফের নাম্বার ওর ফোনে সেভ করা ছিল। নতুন সিম দিয়ে ফোন দিয়েছে। ইচ্ছে করে এসব করেছে বেশ বুঝলো শ্রাবণ। আরাফ হেসে বলে উঠল, জানি তুই মিটিংয়ে আছিস। আমি ফোন দিছি, বুঝতে পারলে তো ধরতি না, তাই নতুন সিম, বুঝলি? ফোন কেন দিয়েছিস? আস্তে আস্তে বলছি এমপি সাহেব, সবুর করেন একটু। নাটক কম করে যা বলতে ফোন দিয়েছিস তাই বল।